সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনারা অনেক কষ্ট করে এসেছেন। বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭১-এর স্বাধীনতা যুদ্ধের শহীদদের, গাজীদের, ২৪-এর শহীদ গাজীদের এবং অপর যারা শহীদ, সকল শহীদদের, সকল আহতদের, জালিমের বিরুদ্ধে প্রতিবাদী সকল কণ্ঠের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা দেখাচ্ছি। আমি ধিক্কার জানাই সেই সকল শাসকদের যারা জনগণের অধিকার হরণ করে, যারা নিরীহ মানুষ হত্যা করে, গুম করে, নির্যাতন করে, জনগণের অধিকারকে যারা রহিত করে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি, সংক্ষেপে বিবিপিপি, একটা সমৃদ্ধ দেশ, শক্তিশালী বাঙালি জাতি করতে চায়, জনগণের প্রাপ্য দিতে চায়। আমরা প্রত্যেকের সম্মান দিতে চাই, আমরা নেতাদের সম্মান দিতে চাই। আমরা কোনো ব্যক্তি চরিত্র হনন করতে চাই না। আমরা মনে করি সম্মান দিলে সম্মান পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেখানে একে অপরের পিছনে যে এই যে ধিক্কার, একে অপরের কুৎসারোপণ, এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং একটা উচ্চতর আদর্শ এবং উন্নত সংস্কৃতি আমরা লালন করতে চাই। বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি জাতীয় নিরাপত্তা, সীমান্ত হত্যা, দেশের অখণ্ডতা এবং অন্যান্য বিষয়, সকল বিষয় মনে করে যে আমরা 18 কোটি মানুষ, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা পৃথিবীতে শুধুমাত্র এশিয়া নয়, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, সমগ্র দেশের মধ্যে আমরা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ অবস্থানে আমরা যেতে পারবো, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। আমরা দেখি 9 কোটি ইরানি দীর্ঘদিনের অবরোধের পরও তারা মাথা পেতে দাঁড়িয়েছে, তারা নিজ পায়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ কিভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী দেশ হতে পারে, আমি 29 দফা আমার দলের ইশতেহার ঘোষণা করেছি, অনুগ্রহপূর্বক আপনারা পড়ে দেখবেন। সাথে সাথে একটা দিকে আমি মনে করি যে 24-এর অভ্যুত্থানের পর দেশের জনগণ প্রত্যাশা করেছিল তাদের ভাগ্যের বদল হবে, কিন্তু দুর্ভাগ্য 15 মাস অতিবাহিত হয়েছে, তাদের ভাগ্যের কোনো বদল হয়নি, বরং দেশ উল্টো পথে হাঁটছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা এক্ষেত্রে মনে করি এখানে আমাদের ভূমিকা আছে। বাংলাদেশ বেস্ট পলিটিক্যাল পার্টি মনে করে দেশের গণমানুষের স্বার্থ যদি সংরক্ষিত না হয়, তাহলে আসন্ন আরেকটা কিছু ঘটতে পারে, যা আমরা কখনোই কাম্য করি না। এখন আমরা দেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিক অবনতি। গণমানুষের, বিশেষত শ্রমজীবী মানুষের পিঠ থেকে গেছে, তাদের পেছনে আর যাবার মতো নেই। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারাও শ্রমজীবী মানুষ। আমার কাছে এমনও আত্মপরিচয় না দিয়ে এমন কথা বলেছে যে আমরা চাকরি করি, আমরা চেক সই করি, কিন্তু ক্যাশটা পাই না, আবার সে চেক রিফান্ড দিতে হয়। নিজের এই বঞ্চনার খবরটাও আপনারা দিতে পারেন না। দেশ এমনই একটা খারাপ অবস্থানে আছে। দেশের সাধারণ মানুষের জন্য যদি আমরা প্রাপ্যটা না দিতে পারি, তাহলে আমাদের এই অর্জন বিফল হবে। আমরা প্রাপ্যটা দিতে চাই কাদের? জনগণের প্রাপ্য রাষ্ট্রকে দিতে হবে। এই জন্য আমরা 14 দফা আমরা গণ দাবি পেশ করেছি এবং আমরা মনে করি যে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে, জনগণের কাছে আমাদের 14 দফা দাবি আমরা তুলে ধরতে চাই। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আপনাদেরকে, আপনাদের পেছনে যারা আছেন তাদেরকে, যারা আসতে পারেন নাই তারা যেন অনুগ্রহপূর্বক জাতির কাছে আমাদের এই কথাগুলো তারা পৌঁছে দেন। আপনাদের সঙ্গে আগামীতে আমাদের ইনশাল্লাহ আবারও সাক্ষাৎ হবে। আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের দুঃখটা বুঝি। আমরা আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে, যে বিষয় থাকে, সে বিষয়ে আমরা জবাব দিতে প্রস্তুত। 14 দফা কিনে তুলে দেবেন। ভোগান্তির শেষ নেই। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, রোগী নিয়ে দালালি, এসব বন্ধ করতে হবে। থানা, হাসপাতাল, ভূমি অফিস, বিআরটি, নিম্ন আদালতে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
শিক্ষা ব্যয় মেটাতে ছাত্র ছাত্রী অভিভাবক জনগণ সবাই হতাশ। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কারিগরি শিক্ষা শূন্য খরচ অধ্যয়নের অধিকার দিতে হবে। শিক্ষার মান উন্নয়ন, নৈতিকতার চর্চা বাড়াতে হবে। উদ্ভাবন, গবেষণা, প্রযুক্তি শিক্ষার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। শিল্পপতি ব্যবসায়ী কেউ ভালো নেই, দেশে বেকার বাড়ছে, আমদানি কমছে, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই। ব্যবসায় আয় বাড়লে রাষ্ট্রের আয় বাড়ে, কর্মসংস্থান বাড়ে, বৈদেশিক মুদ্রা বাড়ে। যেসব ব্যবসায়ী শিল্পপতি দোষী নয় তাদের হয়রানি বন্ধ করতে হবে, তাদের টেনশন মুক্ত ব্যবসা করার সুযোগ দিতে হবে। রাজনীতিতে টাকাওয়ালা, ক্ষমতাবান, প্রভাবশালীদের একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত। গরিব ও মধ্যবিত্তদের রাজনীতিতে কোনো স্থান নেই। জাতীয় সংসদে গরিব এবং মধ্যবিত্তদের অংশগ্রহণের ভারসাম্যপূর্ণ অবস্থার সুযোগ সৃষ্টি করতে হবে। আপনারা লক্ষ্য করেন এই দেশের প্রায় 18 কোটির মধ্যে 14 কোটি মানুষ গরিব, বাট জাতীয় সংসদে 300 আসনে কয়টা গরিব সেখানে গেছে? সব ধন কুবের। নির্বাচনের কমিশনের দল নিবন্ধনের শর্তাবলী 7-এর গ ধারা অবিলম্বে বাতিল করতে হবে। সীমান্ত হত্যা, অন্য দেশের নাগরিকদের বাংলাদেশে পুশ করা, করিডোর, বন্দর, সেন্ট মার্টিন, পার্বত্য অঞ্চল, বঙ্গোপসাগর, রোহিঙ্গা সকল ইস্যুতে দেশের মানুষ এখন উদ্বিগ্ন। রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত নিতে হবে এবং সাথে সাথে নির্বাচন যাতে নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে সবার জন্য হয় সে বিষয়েও আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি। সকলকে অনেক ধন্যবাদ। প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ করব। চেয়ারম্যান। আপনার সেক্রেটারির নাম কি? জনাব মাসুম বিল্লাহ, তিনি এখন বরিশালে কর্মরত রয়েছেন। বুঝতেই পারছেন এখন সময়টা। কয় সদস্য কমিটি আপনার? চেয়ারম্যান না নামটা একটু পুরোটা একটু কাজী রবিউল ইসলাম, আলাদ কাজী রবিউল। কয় সদস্য কমিটি আপনার? আমার এখানে 29 সদস্যের কমিটি। আপনারা গঠনতন্ত্র নিয়ে যাবেন ইনশাআল্লাহ, সেখানে আপনি কি নিবন্ধনের জন্য আবেদন করছেন? নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। কয়টি জেলা কমিটি আছে আপনার? কয়টি উপজেলা কমিটি আছে? আমাদের সত্যি কথা বলতে এখানে আমরা বলেছি এই যে বাংলাদেশ বেশ পলিটিক্যাল পার্টি, এখানে কোনো ধনকুবের নেই, টাকাওয়ালা লোক নাই, পেশাদার রাজনীতিবিদ নাই। আমরা কৌশলী কথাবার্তা বলতে পারবো না, একবার চাষাশোলা সাপ কথা বলতে পারবো। সেটা হলোই এখানে অধিকাংশ গরিব মানুষ জীবন জীবিকা দিয়ে তারপরে তারা এখানে দল চালায়। যখন 122টা আমাদের বলা হচ্ছে যে 122টা ইয়ে করতে হবে, দপ্তর বানাতে হবে, 122টা অফিস বানাতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি 122টা অফিস চালানোর টাকা কে দেবে? জনগণ। চাঁদাবাজি আপনি তো প্রথম শিখাচ্ছেন, আমি তো কথাটা বোঝাতে পারছি। দেশের দরিদ্র জনগণের বাজার করার টাকা নেই, 122টা অফিস চালাবে কেমন করে? আমার অফিস হবে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, এটাও আমার অফিস। কাঁচা বাজারের মধ্যে আমার অফিস হবে। জনগণ যেখানে অফিস সেখানে আমার অফিস। শান শৌকতের কোনো কিছু নেই, ঘটা করে আত্মপ্রকাশের কিছু নেই। আমরা গরিব মানুষ, পরিষ্কার কথা, আমরা এখনো শ্রমজীবী মানুষ, এখানে সকলেই শ্রমিক। একবার রবীন্দ্রনাথের সেই কথা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব। আমার একটি প্রশ্ন, আগামী নির্বাচন ফেব্রুয়ারি যে নির্বাচন কমিশনার বলছে জাতিকে উপহার দিবে, সেই নির্বাচনে আপনার পার্টি নির্বাচন অংশগ্রহণ করার কতটুকু আশা করেন? অবশ্যই আমরা আশাবাদী এবং এখনো কাজ চলছে। অলরেডি গাজীপুর, এই যে যেমন আমার সাংগঠনিক কতগুলো জেলায় এখন কমিটি আছে? আমার টোটালি আমার এখন এই মুহূর্তে কমিটির হিসাব থাকবে 12টা জেলায় আমার 12টা কমিটি আছে, উপজেলায় 17টা কমিটি আছে, মোট 29টি আমরা কমিটি গঠন করেছি। এবং আমি বলে রাখি কোন জেলায় আছে আপনাদের? আমাদের মাগুরা, ফরিদপুর, বরিশাল, যশোর এরকম জেলাগুলিতে আছে। আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো পরবর্তীতে ইনশাআল্লাহ। দলের প্রতীক, অনেক দলের পতাকা দেখি আমরা বিভিন্ন ধরনের হিসাব করে দেয়। আমি দেখতেছি আপনার দলের পতাকা একটা মৌ দিয়ে একটা সবুজ পতাকা, মৌমাছির চাক। হ্যাঁ, এটা কি দলের প্রতীক নিচ্ছে যাচ্ছে? মৌমাছির চাক হলো আমাদের লোগো, আর মৌমাছির চাক সম্বলিত পতাকা। আমরা সবাই মৌমাছি। আপনার দলের কি প্রতীক দিতে চান? আমি জনগণের কি মার্কার? আমরা মৌমাছি দিয়েই বোঝাতে চাই যে মৌমাছি জনগণ ঐক্যবদ্ধ যদি থাকে, মৌমাছির কাছে হাতি হোক, সিংহ হোক, হিংস্র প্রাণীও পরাভূত হবে। আমরা এটাই প্রতীক বোঝাতে চাচ্ছি, জনগণ যেন মৌমাছির চাকে ঠিক সেইভাবেই সমবেত থাকে। এবং নতুন দল হিসাবে আমরা জনগণের কাছে এই মেসেজটা দিতে চাই, ঐক্যবদ্ধে কোনো বিকল্প নেই। জনাব চেয়ারম্যান সাহেব, আপনার কেন্দ্রীয় কমিটির 29 সদস্যের নাম বলেন। আমার কেন্দ্রীয় কমিটির 29 সদস্যের নামের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমি তালিকা দেবো।
আমি অলরেডি তালিকা দেবো। নাম বলতে পারবেন না? এই মুহূর্তে সকলকে পারছি না, আমি বলতে পারবো, মানে সকলকে পারছি না, কিন্তু আমি দিতে পারবো। আপনি মাথায় খেয়াল রাখবেন যে আমরা তো বয়স্ক মানুষ, সকলের নাম আমি কয়েকটা নাম বলে দিতে পারবো। আমি কাজী রুবুল ইসলাম, বেলায়েত সাহেব, তারপরে সাইদুর রহমান, তারপরে আশরাফুজ্জামান, তারপরে মাসুম বিল্লাহ, তারপরে গোলাম রহমান, তারপরে এরকম আমার টোটাল তালিকা। ঢাকায় কয়টি কমিটি আছে আপনার? ঢাকায় আমাদের মাত্র 6টি কমিটি আছে। কোথায় কোথায় সেগুলো? আমাদের এই যে এখানে একটা কমিটি, তুষারধারায় একটা কমিটি, তারপরে বাড়িধারা বাসতলায় একটা কমিটি, উত্তরায় একটা কমিটি, আবদুল্লাপুরে একটা কমিটি, আর একটা কমিটি আমরা যেটা হ্যাঁ টুঙ্গি একটা মোহাম্মদপুর, আর আমাদের আর একটা কমিটি যেটা শাহবাগে একটা। তো তার মানে এরকম 8টার মতো কমিটি। আপনারা কি মূল্যের ভিত্তিতে রাজনীতি করতে চাচ্ছেন? জি জি, কি মূল্যের ভিত্তিতে রাজনীতি করতে চাচ্ছেন? আমি প্রশ্নটা ক্লিয়ার হতে চাই। আপনি জনগণকে ফিলোসফি জানতে চান? হ্যাঁ হ্যাঁ, কি মূল্য, পরিষ্কার কথা যেটা, কি মূল্যবোধ দিয়ে আপনারা রাজনীতি? আমাদের মূল্যবোধটা হলো প্রাপককে প্রাপ্য দিলেই হয়ে যায়। আমরা প্রাপককে যদি প্রাপ্য না দিই, যেমন জনগণের প্রাপ্য রাষ্ট্র দিচ্ছে না, শ্রমিকের প্রাপ্য মালিক দিচ্ছে না, আমরা যদি প্রাপ্যটা দিয়ে দিই আমাদের ক্ষোভ নিরসন হয়। ক্ষোভ যদি নিরসন হয় তাহলে সংঘাত হয় না। আমরা চাই প্রাপকের প্রাপ্য মিটিয়ে দিই। মাত্র একটাই কথা, ভাই আপনার প্রাপ্যটা যদি আপনার প্রতিষ্ঠান দেয়, রাষ্ট্র যদি জনগণের প্রাপ্যটা দেয়, নেতা যদি তার অন্যদের প্রাপ্যটা দেয়, সব মিটে যায়। আর এটাই দেখেন হক, যেটাকে বলা হয় হক। বাংলাদেশে 3 পন্থের রাজনীতি চলতেছে, বামপন্থী, ডাইনপন্থী, কমিউনিস্ট দ্বারায়, ইসলাম দ্বারায়, ইসলামিক পন্থে। আপনার কোন পথে যাবেন? আমরা ডাইনপন্থী নই, বামপন্থী নই, আমরা উদার এবং আমরা গণপন্থী। আমাদের কথাগুলো শুনে মনে হতে পারে আমরা বামপন্থী লোক, কিন্তু না। আমরা দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা গণতন্ত্রের উদ্ভট ভাব দেখেছি। পক্ষান্তরে আমরা ইসলামিক দল নই, আমরা সেকুলার দল।